শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি। লিখনিতে আয়াত বিনতে নূর। পর্ব সংখ্যা ২৭। বাড়িতে দুই ছেলে, কিয়াস ও রিভান তালুকদার। বড় ছেলে কিয়াস, বয়স প্রায় ৩১, নিজের বিজনেস শুরু করেছে। একই সঙ্গে বাবার ব্যবসা দেখাশোনা করেছে। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, চোখে পড়ার মতো দৃষ্টিনন্দন চেহারা, দৃঢ়, আত্মবিশ্বাসী আর কিছুটা হাস্যোজ্জ্বল, প্রকৃতির নিয়ামক। ছোট ছেলে রিভান লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, নিজের ব্যবসা শুরু করেছে আর বাবার ব্যবসাও দেখছে। ছোট হলেও দায়িত্ব কম নয়, প্রজেক্ট, পরিকল্পনা সবকিছুর মন দিয়ে নিয়েছে। আজ সকাল থেকে বাড়িতে ব্যস্ততা, পার্টির প্রস্তুতি চলছে। ডেকোরেটররা ফুল সাজাচ্ছে, থিম অনুযায়ী সাজানো হচ্ছে রুম। কেউ জিনিসপত্র গোছাচ্ছে। এক একজন এক এক কাজে ব্যস্ত, তবুও সবকিছু যেন নিখুঁত। কিন্তু এই ব্যস্ততার মাঝে রিভানের কোনো খোঁজ নেই। কিয়াস সোফায় বসে কফি খাচ্ছে, ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। তার দৃষ্টি একেবারে পেশাদার, যেন পার্টির হই হুল্লোড় কিছুই তার চোখে আসে না। মাহাতাব তালুকদার সোফায় বসে ফোন স্ক্রল করছেন, মনোযোগ সহকারে কিছু দেখছেন, কিন্তু চোখ আছে আভিজাত্যের ছাপ। হঠাৎ মমতা তালুকদার এসে বললেন, শুনছো, তোমার ছেলের ঘুম এখনো ভাঙেনি। সারা রাত জেগে অফিসের কাজ করবে, আর দিন হলেই ঘুমাবে। এটাই ওর কাজ। মাহাতাব ফোন থেকে চোখ সরিয়ে একটু বিরক্ত হয়ে বললেন, এমন কি হয়েছে মমতা? এত রেগে যাওয়ার প্রয়োজন কি? বাড়িতে লোক আছে, আর এভাবে রাগারাগি করা ভালো দেখায় না। মমতা তালুকদার এক মুহূর্ত থেমে তাকালেন, কণ্ঠে হালকা উত্তেজনা, চোখে আগুন। কি হবে? তোমার ছেলে, তুমি বোঝো। আমার কি? আমি কিছু বললে কি চিল্লাই? আমি আর থাকবো না তোমার সঙ্গে, তোমার ছেলেদের সঙ্গে থাকো। এই বলে তিনি গটগট পায়ে রুমে চলে গেলেন। কাজ করার লোকেরা কিছুটা অবাক হয়ে রইল, কেউ কেউ চুপচাপ তাকিয়ে থাকলো, কিন্তু কিয়াস মুচকি এসে কফিতে চুমুক দিল। মাহাতাব তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। এভাবেই তো ৩৩টা বছর পার হয়ে গেছে। কোনো কথাই আর বললেন না, চুপচাপ বসে থাকলেন। কিয়াস দেখেছে, ছোট থেকেই তার মা এমন হঠাৎ রাগ দেখেই চলে গেছেন, কিন্তু মনটা সবসময় ফুলের মতো নরম। মায়ের এই আচরণ কিছুটা কঠোর হলেও ভালোবাসা দিয়ে ভরা। হয়তো মা সন্তানের বিষয়ে এমনটাই হুটহাট রাগ দেখান, কিন্তু কিছুক্ষণ পরে শান্ত হয়ে গিয়ে সন্তানের পাশে এসে বসেন। মনের ভেতরে কোমলতা, স্নেহ সব মিলিয়ে নিখুঁত। কিয়াস নিজেকে শান্ত করে আবার ল্যাপটপের দিকে চোখ ফেরালো, মগে কফির চুমুক দিল। এটা তার কাছে সম্পূর্ণ স্বাভাবিক একটি সকাল, কিন্তু তার চোখে মা বাবা ছোট ছোট জটিলতা, ঘর কাচার, সবই একরকম হাস্যোজ্জ্বল মনে হচ্ছে। এদিকে ঘড়ির কাঁটা ধীরে ধীরে একটার কাছাকাছি চলে এসেছে। হঠাৎ করে রিভানের ফোনে একটি কল আসায় তার গভীর ঘুমে ব্যাঘাত ঘটল। ঘুম জড়ানো চোখ দুটো কুঁচকে গেল। বিরক্তি নিয়ে সে পাশ ফিরে শুয়েছিল, কিন্তু ফোনের শব্দটা থামছে না। একসময় আর সহ্য না করে উঠে বসলো, পাশের টেবিল থেকে ফোনটা হাতে নিল। রিসিভ করার আগে কল কেটে গেল। রিভান আর ফোনটা দিকে তাকালো না, বরং আরেক হাতে ফোনের স্ক্রিনে সময়টা দেখলো। সময়টা দেখে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলো না। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, ও শিট, এত লেট হলো কিভাবে? এক মুহূর্ত থেমে আবার মনে মনে বলল, নিশ্চয়ই মম এতক্ষণ বাড়িতে তাণ্ডব শুরু করে দিয়েছে। আর এক সেকেন্ডও দেরি না করে সে বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। টাওয়ারটা হাতে নিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো। সারা রাত না ঘুমানোর কারণে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, মাথার ভেতরটা ভারী, চোখ দুটো জ্বলছে। তবুও ঠান্ডা পানির স্পর্শে ধীরে ধীরে শরীরটা শান্ত হতে শুরু করলো। মনের অস্থিরতা একটু একটু করে কমে এলো। কিছুক্ষণ পর শাওয়ার বন্ধ করে ওয়াশরুম থেকে বের হলো। ক্লোজেট খুলে সাদা একটি টি শার্ট আর কালো ট্রাউজার বের করে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে লাগলো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হালকা একটা হাসি ফুটে উঠলো মুখে। ঘুমহীন চোখ, তবুও আত্মবিশ্বাসী ভঙ্গি। এরপর সে রুম থেকে বের হয়ে নিচে নামলো। নিচে নামতে মাহাতাব তালুকদার তাকিয়ে বললেন, কি ঘুম ভাঙলো মাই সান? রিভান মুচকি হেসে বলল, ড্যাড। কিন্তু মম কোথায়? আজকে কি রাগারাগি করেনি? কিয়াস পাশে থেকে হেসে উঠল। রাগ করে রুমে গিয়ে বসে আছে, বলেছে আর থাকবে না আমাদের সাথে, এইটুকুই। রিভান হেসে সোফায় বসে পড়ল। আচ্ছা, আমিও দেখি কি করে যাই। এর মধ্যে একজন মেয়েট এসে রিভানের সামনে কফি রেখে গেল। রিভান কফির মগে চুমুক দিল। মাহাতাব তালুকদার জিজ্ঞাসা করলেন, আজকে রাতে পার্টি রাখলে কেন? কাজ তো চলছেই,
পার্টিটার কারণটা কি? রেভান কফির মগটা নামিয়ে মুচকি হেসে বলল, ড্যাড, আমরা যে ডিলটা সাইন করেছি ওটা আর কেউ না, দ্য গ্রেট ফারিস ওয়াহিদ চৌধুরীর সাথে। এই নামটা শোনা মাত্রই কিয়াস আর মাহতাব দুজনেই মনোযোগী হয়ে উঠলেন। রিভান আবার বলল, উনি নিজেও পার্টি দিতেন, কিন্তু আমি চেয়েছি উনি আমাদের গেস্ট হয়ে আসুন। ওনার কোম্পানি এখন টপ 3-এর মধ্যে, আর সেখানে আমরা এখনো কিছুই না। একটু থেমে আবার, ডিলের 20% টেন্ডার অন্য একটা কোম্পানি পূরণ করবে। ওরা অনেক রিকোয়েস্ট করেছিল, পারফরমেন্স ভালো তাই আমি দিয়েছি। তারপর আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, সবচেয়ে বড় কথা, এই দুই কোম্পানির মিট করানোর দায়িত্ব আমার, এই কারণেই এই পার্টি। কথা শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, সবাই রেডি থেকো, আমি এখন যাই। মাহতাব তালুকদার জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? রিফাত পেছনে ফিরে দুষ্টু হাসি দিয়ে বলল, তোমার ওয়াইফের রাগ ভাঙাতে। এই কথা শুনে কিয়াস আর মাহাতাব দুজনেই হেসে উঠলেন। রিভান একবারে বাচ্চাদের মতো করে মায়ের রুমে ঢুকলো। রুমে ঢুকতেই চোখে পড়ল মমতা তালুকদার মুখ ভার করে বসে আছেন, একেবারে শিশুর মতো রাগ করে। রিভান ধীরে ধীরে এগিয়ে গেল, নরম কণ্ঠে ডাকলো, মম। কিন্তু মমতা তালুকদার আরো শক্ত হয়ে বসে রইলেন। রিভান কোনো সাড়া না পেয়ে পাশে গিয়ে বসলো। হালকা হাসি নিয়ে বলল, কি হয়েছে আমার লক্ষ্মী মম? এবারও কোনো উত্তর এলো না। রিভান হেসে বলল, আচ্ছা, সবকিছুর জন্য আমি সরি। আর দেরি করব না, প্রমিস। তাড়াতাড়ি ঘুমাবো। একটু থেমে আমতারের সাথে বলল, আর রাগ করো না প্লিজ মম। মমতা তালুকদারের রাগটা একটু একটু করে নরম হলো, তবুও ছাঁচালো গলায় বললেন, আমার রাগ কেন ভাঙাতে এসেছিস? যা গিয়ে ঘুমো। আমার কথা কেউ ভাবে না, সবাই শুধু নিজের কথা ভাবে। কথাগুলোর ভেতরে জমে থাকা অভিমানটা স্পষ্ট। রিভান বুঝতে পারল। সে মেঝেতে বসে পড়ল, মায়ের হাতের কাছে মাথা ঝুঁকিয়ে বলল, সরি আম্মু। আর রাগ করো না, একটু হাসো। তোমার সব কথা শুনবো। সরি আম্মু। আর রাগ করো না, একটু হাসো। তোমার সব কথা শুনবো আমি। তারপর নরম কণ্ঠে বলে উঠল, আজকে পার্টি আছে, তুমি না থাকলে পার্টি হবেই না। মায়ের মন ভার মায়ের মন আর শক্ত থাকলো না। মমতা তালুকদার রাগ রাগ মুখ করে বললেন, আচ্ছা আচ্ছা হয়েছে, আর মন খারাপ করা লাগবে না। রিভান বুঝলো রাগটা কমেছে। সে উঠে দাঁড়িয়ে মায়ের হাত ধরে বলল, লাভ ইউ মম। তারপর দুষ্টু হাসি দিয়ে বলল, আমি যাই, রেডি হয়ে থাকো মাই ডার্লিং। মমতা বিরক্ত হয়ে বললেন, এসব হচ্ছে কি? মাকে কেউ এসব বলে? তারপর ঠাট্টা সুরে, এত ইচ্ছা হলে বিয়ে করে নে। রিভান যেতে যেতে বলল, করবো মম, আগে কাউকে তো পাই। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। মমতা তালুকদার কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলেন। তারপর মনে মনে বললেন, তাড়াতাড়ি কাউকে পেয়ে যা রে। আমি চাই তোরা সবসময় খুশি থাকিস। মায়ের চোখ তখন শুধু একটাই চাওয়া, সন্তানদের সুখ। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এদিকে ফারিস অফিসে পৌঁছেছে, কিন্তু আজকে কোনো কাজেরই তার মন বসছে না। মনের ভেতর যেন এক অদ্ভুত ছটফটানি, অস্থিরতা কাজ করছে, কাউকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু ঠিক কোন কারণে সেটার কোনো ঠিকানা নেই। সকালে নিশিতাকে মজার ছলে রাগিয়ে দেওয়াটা হয়তো ঠিক হয়নি। সকালটা এতটাই এলোমেলো কেটে গেছে, পারিস নিজেও বুঝতে পারছে না ঠিক কি অনুভব করছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, কখনো মনে হচ্ছে বিরক্তি, কখনো উত্তেজনা, সবকিছু একসাথে। সকালে অফিসে এসে তার নিজের কাজেও ফোকাস হচ্ছে না। দুটি মিটিং অ্যাটেন্ড করেছে, কিন্তু প্রত্যেক মিটিংয়ে পারিসের খেলার কোনো স্থান নেই। প্রজেক্ট টেন্ডার দেখানো হচ্ছে, কিন্তু তার পক্ষে কোনো প্রভাব নেই। এই বিষয়টা ফারিসকেও প্রচন্ড বিরক্তি করছে। হঠাৎ করে ফারিস মিটিং এর মাঝে উঠে দাঁড়ালো। সবার চোখ চক্রাকারে তার দিকে ঘুরলো। ফারিস ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে বলল, গাইজ, আই হ্যাভ অ্যান এগ্রিমেন্ট ম্যাটার টু টেক কেয়ার অফ, সো দ্য মিটিং উইল বি হ্যান্ডেল টুমোরো। আই এম লিভিং নাও, গুড বাই। এই বলে সে গটগট পায়ে মিটিং রুম থেকে বের হয়ে গেল। নিহান সহ সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ এক শব্দ বলতে পারল না। মিটিং রুম থেকে বের হয়ে ফারিস নিজের কেবিনে ঢুকে বসলো। এসি চালু, কিন্তু ভেতরে অস্থির অস্থির একটা বাতাস রয়েছে। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা হাতে তুলে একটু পানি খেয়ে আবার জায়গায় রাখলো। দূরে তাকিয়ে ভাবলো, কিছুটা শান্তি পেতে চেষ্টা করছিল।
হঠাৎ করে মুচকি হেসে ফোনটা পকেটে তুলে নিল। রাজীবের নাম্বার বেছে নিল। রাজীব তখন নিজের কেবিনে বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। ফোন বাজতেই চোখটা স্ক্রিন দিকে চলে গেল। ফারিসের নাম্বার থেকে সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো। ফারিস দ্রুত বলল, শোন, 30 মিনিটের মধ্যে বসুন্ধরা শপিং মলে চলে আসবি। বাড়ির সবার জন্য শপিং করা লাগবে, তুই নিয়ে যাবি। আর কিছু শুনতে চাই না। কল কেটে দেওয়ার পর রাজীব কিছুটা অবাক হয়ে রইল, কিন্তু মনে মনে ভাবলো শপিং এ যাওয়াটা ভালোই হবে। অহনাকে জন্য কিছু কিনে আনতে পারবো। বেশি সময় না গুনে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। গাড়ির চাবি হাতে নিয়ে কেবিন থেকে বের হয়ে গ্যারেজে গেল। গাড়িতে উঠে ফারিসের নির্দিষ্ট লোকেশনটা দিতে রওনা দিল। ফারিসও চেয়ার থেকে উঠে পাশে রাখা কোটটা পরে নিল। গাড়ির চাবি হাতে নিয়ে কেবিন থেকে বের হলো। মনটা একটুও শান্ত নয়, মনে অদ্ভুত ছটফটানি, তবুও লক্ষ্য ঠিক আছে। শপিং মলের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে নিশিতাদের গাড়িটা ঢাকা বসুন্ধরা শপিং মলের সামনে এসে ধীরে থামলো। সারা রাস্তা জুড়ে চারজনের হাসি ঠাট্টা, গল্প আর নানান গুজবে সময়টা কখন যে কেটে গেল কেউ টের পায়নি। এই অল্প সময়ে তনয়ের মনটা অনেকটা হালকা হয়ে গেছে। অতীতে ভুলে যাওয়া সহজ নয়, অতীতকে ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু অসম্ভবও না। তনয়া নিজের মতো চেষ্টা করছে। সে জানে সুন্দর একটা জীবন এখনো তার জন্য অপেক্ষা করছে। অতীতের কষ্টগুলো বুকে জমে থাকলেও সে ধীরে ধীরে সামনে এগোতে চাইছে। আসলে তনয়া খুব স্ট্রং একটা মেয়ে, না হলে এত কিছুর পরও নিজেকে এত সুন্দরভাবে সামনে রাখা কি সবার পক্ষে সম্ভব? গাড়ি থেকে একে একে নেমে এলো চারজন, নিশিতা, রিয়া, অহনা আর তনয়া। নিশিতা গাড়িতে বসে থাকা রাজুর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আঙ্কেল, আপনি না হয় কোনো দোকানে গিয়ে বসুন, অথবা শপিং মলের ভেতরে কোথাও আরাম করে বসে থাকুন। আমরা শপিং শেষ করে আপনাকে কল দেব, আর যা বিল হবে পরে আপনাকে দিয়ে দিব। রাজু কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। তারপর গাড়িটা পার্ক করার জন্য নিচে চলে গেল। চারজন আর কোনো কথা বাড়ালো না, একসাথে শপিং মলের ভেতর ঢুকে পড়লো। মলের ভেতরে প্রচন্ড ভিড়, চারদিকে মানুষের কোলাহল। তবুও নিশিতাদের কাছে সবকিছু কেমন যেন শান্ত লাগছে। আলো ঝলমলে দোকান, রঙিন সাজসজ্জা, সব মিলিয়ে একটা অন্যরকম আবহাওয়া। নিশিতা এক মুহূর্ত দেরি না করে বলল, চল আগে ড্রেস দেখি। আর কোনো দ্বিধা না করে চারজন একসাথে ড্রেস সেকশনের দিকে এগিয়ে গেল। আজকে শপিং শুধু কাপড় কেনা নয়, আজকে শপিং যে চারজনের মন হালকা করার একটা অজুহাত। সবাই যার যার মতো আলাদা হয়ে গেল। নিজের পছন্দের জিনিস খুঁজতে গিয়ে শপিং এ মেতে উঠল প্রত্যেকে। তনয়া একটু সাইডে গিয়ে লং টপস গুলো দেখছিল। একটার পর একটা টপস হাতে নিয়ে আয়নার সামনে ধরে দেখছে। কোনটায় চোখ আটকাচ্ছে, আবার কোনোটায় মন ভরছে না। আর অন্যদিকে নিশিতা, রিয়া আর অহনা আগে ঠিক করে নিয়েছে আজ তারা পার্টিতে শাড়ি পরে যাবে। তাই তিনজন একসাথে পার্টির জন্য গর্জিয়াস শাড়ি দেখতে শুরু করলো। একটার পর একটা শাড়ি দেখছে নিশিতা, কিন্তু অদ্ভুতভাবে কোনোটাই তার মন ছুঁয়ে যাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ করে একটা খয়েরি রঙের শাড়ির দিকে চোখ আটকে গেল নিশিতার। এক মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়ে গিয়ে শাড়িটা হাতে নিয়ে তুলে নিল। রিয়ার অহনা তখন অন্য শাড়ি দেখায় এতটাই ব্যস্ত ছিল যে নিশিতার এই আচরণ তাদের চোখেই পড়েনি। নিশিতা শাড়িটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে ধরল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেই বলে উঠল, না নিশি, তোকে খুব একটা খারাপ লাগছে না, এইটাই নেওয়া যাক। এরপর হঠাৎ করে প্রায় চিৎকার করে ডেকে উঠল, রিয়া, অহনা। নিশিতার এমন চিৎকার শুনে দুজনে সবকিছু ফেলে রেখে দৌড়ে এলো। রিয়া এবং অহনা দুজনে একটু চিন্তিত হয়ে বলল, কি হয়েছে নিশি, এভাবে চিল্লাচ্ছিস কেন? নিশিতা একটু বিব্রত হয়ে হেসে বলল, না মানে, দেখ তো এই শাড়িটা আমার উপর কেমন লাগছে। এই কথা শুনে রিয়ার অহনা যেন আকাশ থেকে পড়ল। রিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিশিতার দিকে। ওই দৃষ্টিতে নিশিতা ছোট্ট একটা ঢোক গিলল। পর মুহূর্তে রিয়া রেগে গিয়ে নিশিতার মাথায় আলতো করে একটা গাঁটটা দিয়ে বলল, গাধি, তোর মাথায় কি একটু বুদ্ধি হবে না নাকি? আমরা ভাবলাম না জানি কি হয়েছে, তাই সব ফেলে দৌড়ে আসলাম, আর তুই এখানে শাড়ি চুজ করার জন্য ডাকছিস? নিশিতা কি বলবে বুঝে উঠতে পারল না। মনে হলো সত্যি হয়তো ওদের একটু বেশি চিন্তায় ফেলে দিয়েছে। একটু আমতা আমতা করে বলল, সরি জানরা, আর করবো না। যা, তোরা যা নেওয়ার নিয়ে নে, বাড়িও ফিরতে হবে, 3টা বাজতে চললো। রিয়া অহনা হেসে বলল, চল।
তোদের তো হয়ে গেছে। আমি আর অহনায় এই পার্পল রঙের শাড়িটা নিয়েছি, দুজনে একসাথে ম্যাচিং পরবো। আর তনয়া আপু মনে হয় এখনো টপ সেকশনে আছে, চল ডেকে নিয়ে আসি। হঠাৎ অহনা একটু চিন্তায় হয়ে বলল, সব ঠিক আছে, কিন্তু তোদের মনে হয় না শাড়িগুলো একটু বেশি দাম নিচ্ছে? মানে ৩১,০০০ টাকা তো কম না? রিয়া কিছু বলার আগেই নিশিতা হালকা হাসি দিয়ে বলল, না ম্যাডাম, ঠিক আছে, আপনাকে এত চিন্তা করতে হবে না। অহনা আর কিছু বলল না, কারণ সে জানে এই অঙ্কটা নিশিতাদের কাছে খুবই সামান্য। রিয়া বলল, আচ্ছা চল এবার তনয়া আপুকে নিয়ে আগে বিল মেটাই, তারপর ম্যাচিং জুতোও কিনতে হবে। নিশিতা মাথা নাড়ল সম্মতির ভঙ্গিতে। এরপর তিনজন মিলে তনয়াকে খুঁজতে বেরিয়ে পড়ল। এইদিকে ঘটনার স্রোতে পারিসও শপিং করার উদ্দেশ্যে বসুন্ধরা শপিং মলে এসে পৌঁছালো। পার্কিং লটে গাড়িটা সুন্দরভাবে পার্ক করে সে রাজীবের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ আগে রাজীবকে কল দিয়েছিল পারিস। রাজীব জানায় মাত্র 5 মিনিট লাগবে। তাই পারিস গাড়ি পার্ক করে বাইরে দাঁড়িয়ে রইল। মনের অস্থিরতা এখনো কাটেনি তার। চারপাশে মানুষজনের আনাগোনা, গাড়ির শব্দ, সব মিলিয়ে এক ধরনের ব্যস্ততা। কিন্তু পারিসের মাথার ভিতর যেন অন্য কিছু চলছে। কিছুক্ষণ পর দূরে রাজীবের গাড়িটা এসে থামলো। গাড়িটা পার্কিং স্পটে রেখে রাজীব গাড়ি থেকে নেমে সরাসরি ফারিসের দিকে এগিয়ে এলো। ফারিস তাকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, এত লেট করলি কেন? রাজীব একটু থমকে গেল, মনে মনে ভাবল, এতটাও তো দেরি করিনি, কিন্তু সেটা মুখে না এনে শান্ত গলায় বলল, আসলে রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল ভাইয়া, তাই একটু লেট হলো আর কি। এক মুহূর্ত থেমে আবার বলতে শুরু করলো, চলো শপিং মলের ভেতরে যাই। ফারিস কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। তারপর দুজন পাশাপাশি হেঁটে বসুন্ধরা শপিং মলের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে আলোর ঝলকানি, মানুষের কোলাহল, দোকানের সাজ, সব মিলিয়ে এক আলাদা জগৎ। আর ঠিক এই শপিং মলের ভেতরে এক অদেখা মুহূর্ত অপেক্ষা করছিল ফারিসের জন্য। এদিকে নিশিতারা ড্রেসের বিল মিটিয়ে এরপর জুতা কেনার উদ্দেশ্যে অন্য সেকশনে চলে গেল। ঠিক একই সময়ে ফারিস শপিং মলে ঢুকেই সোজা শাড়ির সিলেকশনে গিয়ে দাঁড়ালো। রাজীবকে হালকা স্বরে বলল, বাড়ির সবার জন্য যা যা দরকার তুই দেখে নিয়ে নে। রাজীব আর কিছু না বলে মাথা নাড়ল। তারপর একাই এক একটা শাড়ি, ড্রেস উপহার দেখতে শুরু করলো। আর ফারিস, সে একটা চেয়ার টেনে আরামে বসে পড়লো। পকেট থেকে ফোন বের করে অন্যমনস্কভাবে স্ক্রল করতে লাগলো। রাজীবের অবস্থা তখন একেবারে করুণ। এক হাতে শাড়ি, আরেক হাতে ব্যাগ। কাকে কি মানাবে, কে কি পছন্দ করবে, সব ভেবে মাথা ঝিমঝিম করছে। শেষমেশ আর না পেরে ফোন বের করে সোজা আফিয়া চৌধুরীর নাম্বারে কল দিল। ওপাশে তখন আফিয়া চৌধুরী বিশ্রামে ছিলেন। হঠাৎ ফোন বেজে উঠতেই ফোনের দিকে তাকালেন। রাজীবের নাম দেখে মুচকি হাসি খেলল ঠোঁটে। ফোনটা রিসিভ করলেন। আফিয়া চৌধুরী কিছু বলার আগে রাজীব এক নিঃশ্বাসে বলে উঠল, আম্মু, তোমার বড় ছেলে আমাকে শপিং এ এনে নিজে আরামে বসে ফোন স্ক্রল করছে। আমি বুঝতেই পারছি না কি নেব আর কি নেব না। ছেলের কথা শুনে আফিয়া চৌধুরী হালকা হেসে বললেন, তোর যা পছন্দ তুই তাই নিয়ে আয় বাবা। তোরা যা কিনে আনবি তাতেই হবে। আর তোর পছন্দের উপর আমার ভরসা আছে। এটুকু বলে কল কেটে দিলেন। রাজীব ফোনটা নেমিয়ে একটু হালকা নিঃশ্বাস ছাড়লো। মনে মনে ভাবলো, আমার পছন্দ এতটাও খারাপ না, সবার জন্য মোটামুটি ভালো কিছু তো নিতে পারবো। এই ভেবে আবার মনোযোগ দিয়ে শাড়ি বাছাই করতে শুরু করলো। এদিকে ফারিস অনেকক্ষণ ফোন স্ক্রল করে বিরক্ত হয়ে ফোনটা আবার পকেটে ঢুকিয়ে রাখলো। ঠিক তখনই হঠাৎ তার চোখ আটকে গেল সামনে রেখা একটা কালো গর্জিয়াস শাড়ির দিকে। শাড়িটার দিকে তাকাতেই মনে হলো যেন চোখের সামনে কালো শাড়ি পরা নিশিতা দাঁড়িয়ে আছে। ফারিসের চোখ দুটো মুহূর্তে জ্বলজ্বল করে উঠল। বুকের ভেতর কোথাও যেন হালকা একটা কাঁপুনি বয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে সে উঠে দাঁড়ালো। শাড়িটা হাতে তুলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এটা প্যাক করে দিন। এদিকে রাজীব খুব যত্ন করে বাড়ির সবার জন্য বেছে বেছে ভালো জিনিসগুলো নিয়েছে। সব প্যাকিং করার জন্য দিয়ে এখন বিল কাউন্টারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এরপর ফারিসের কাছে এসে স্বাভাবিক গলায় বলল, ভাইয়া, সবার জন্য সবকিছু নেওয়া হয়ে গেছে, আর একটু ওয়েট করো, প্যাকিং করেই দিয়ে যাবে। ফারিস তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চোখ না তুলে ছোট করে শুধু বলল, হুম। ওইদিকে নিশিতাদের অবস্থা একেবারে আলাদা।
চারজন মিলে এমন শপিং করেছে যেন সত্যি আজ পুরো শপিং মলটাই তুলে এনেছে, প্রত্যেকের হাতে কম করে 10-12টা ব্যাগ করে। হাতে আর নতুন করে কিছু ধরার জায়গাই নেই। শপিং শেষ করে নিশিতা ক্রেডিট কার্ডটা বাড়িয়ে দিয়ে পেমেন্ট মিটিয়ে লেডিস সেকশন থেকে বের হয়ে এলো। এক জায়গায় দাঁড়িয়ে হালকা হাঁপ ছেড়ে বলল, ফাইনালি শপিং ডান, এবার বাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে। তনয়া ক্লান্ত গলায় হেসে বলল, সত্যি আজকের দিনটা বেশ ভালোই গেল, এখন শুধু বাড়ি গিয়ে একটু রেস্ট দরকার, ভীষণ টায়ার্ড লাগছে। এই কথাগুলোর মাঝে নিশিতা, অহনা, রিয়া আর তনয়াকে একটু পিছিয়ে রেখে অজান্তে কয়েক কদম সামনে এগিয়ে গেল। আর ঠিক তখনই হঠাৎ সামনে এসে তাকিয়ে সেই চেনা মুখটা দেখে ফেলল। নিশিতার বুকের ভিতরটা মুহূর্তে কেঁপে উঠল। খুশি না, একদমই না, বরং অদ্ভুত একটা অনুভূতি ভেতর থেকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসতে চাইল। কিছুটা ভয় আর কিছুটা জমে থাকা রাগ। সামনে আর কেউ নেই, শুধু নাপিত দাঁড়িয়ে আছে। নিশিতাকে দেখে নাপিত প্রায় দৌড়ে তার কাছে এগিয়ে এলো। হয়তো সে ভেবেছে আজ নিশিতা একা, এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। নিশিতা কিছু বলল না, একদম চুপ করে রইল, শুধু একবার চারপাশে তাকালো। রিয়া, অহনা, তনয়া কাউকেই চোখে পড়ছে না। মনের ভেতর একটা অজানা আশঙ্কা ধীরে ধীরে বাসা বাঁধছে। হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত স্পন্দন শুরু করলো। নাবিদ ঠিক তার সামনে এসে দাঁড়ালো, আর নিশিতা বুঝে গেল এই মুহূর্তটা কিছু একটা ঘটার আগে নিঃশব্দ সময়। এর মাঝে হঠাৎ করে নাভিদ নরম অথচ চাপা উত্তেজনায় ভরা কণ্ঠে বলে উঠল, কিরে নিশি, কেমন আছিস? কথাটা বলার সময় তার চোখে ছিল বহুদিন জমে থাকা একরাশ অস্থিরতা। অনেকদিন পর তোকে দেখলাম, জানিস তোর এই ভাইয়ের জন্য আমাকে কলেজ পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে। একটু থেমে যেন নিজের কষ্টটা জাহির করলো সে। না হলে বিশ্বাস কর, তোকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার কখনোই ছিল না। কণ্ঠটা আরো একটু নিচু হয়ে এলো। আমি তোকে এখনো ভালোবাসি নিশি। এই কথাটা শেষ হতেই নিশির ভেতরে সব জমে থাকা রাগ এক মুহূর্তে বিস্ফোরিত হলো। সে হঠাৎ চিৎকার করে উঠল, শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ নাভিদ। চারপাশে মানুষজন ঘুরে তাকানোর আগে নিশিতা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোর কি একটুও লজ্জা হয় না? ওই দিন ফারিস ভাইয়ের কাছে এত মার খাওয়ার পর, এত অপমানিত হওয়ার পরও আমাকে দেখে দৌড়ে এসে বলছিস তুই আমাকে ভালোবাসিস। কথাগুলো বলতে বলতে নিশিতার চোখের রাগের আগুন জ্বলছিল। সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সিরিয়াসলি, তোর কি এতটুকুও লজ্জা নেই নাভিদ? নাভিদের মুখটা মুহূর্তেই ছোট হয়ে গেল, চোখে দৃষ্টি নিচে নামিয়ে আনলো সে। তারপর অদ্ভুত এক হাসি হেসে বলল, তোকে ভালোবেসে আমি একদম নির্লজ্জ হয়ে গেছি নিশি। কণ্ঠে ছিল জেদের সঙ্গে অসহায়ের মিশ্রণ। বিশ্বাস কর, তোর সামনে মাথা ঝোঁকাতেও আমার কোনো দ্বিধা নেই। একটু থেমে আবার বলল, কিন্তু আমাকে এভাবে ফিরিয়ে দিস না। আচ্ছা, আমি তো তোর কাছে ভালোবাসা চাইনি। কণ্ঠটা এবার প্রায় মিনতির মতো শোনালো। শুধু চাই আমাদের আগের বন্ধুত্বটা অন্তত ঠিক থাকুক। এই কথাটা নিশিতার সহ্যের শেষ সীমানাটুকু পার করে দিল। সে রাগে যেন ফেটে পড়ল, চোখে চোখ রেখে একেবারে সোজা সাপটা বলল, তুই আমার এমন কেউ না যার সাথে আমার বন্ধুত্ব রাখার কোনো দরকার আছে। একটু দম নিয়ে আবার বলল, আমি তোকে আগেও নিষেধ করেছি আমার সাথে মিশবি না, তাহলে বারবার কেন আমার পেছন ছুটে আসিস? তার কণ্ঠ এবার আরো শক্ত হয়ে উঠল। দেখ, লাস্ট বারের মতো বলছি, আর কখনো আমার সামনে আসবি না। এক মুহূর্ত থেমে চাপা কষ্টে বলল, তোর জন্য আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে নাবিদ, আর কোনো ঝামেলা চাই না আমি। এই সময় রিয়া, অহনা, তনয়া দ্রুত এগিয়ে এলো। এসে তারা যা দেখলো তা তারা একদমই আশা করেনি। অহনা অবাক হয়ে ফিসফিস করে বলল, ওটা নাভিদ না? ও এখানে কি করছে? রিয়া অস্বস্তিতে একটা শুকনো ঢোক গিলে বলল, আমরা তো কাউকে কিছু বলে আসিনি, তার উপর এই উটকো ঝামেলাটা আবার কোথা থেকে এলো? কণ্ঠে ভয় স্পষ্ট হয়ে উঠল। আর বাই এনি চান্স যদি ভাইয়া এখানে থাকে, তাহলে আজকে আমরা পুরো শেষ। তনয়া ওদের কথার কিছু ঠিকমতো বুঝতে পারছিল না। সে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বিভ্রান্ত গলায় বলল, কি হয়েছে খুলে বলতো, আমি কিছুই বুঝতে পারছি না। নাভিদের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলো, এই ছেলেটাই বা কে,
আর পারিস কেন রাগ করবে? রিয়া আর অহনা একে অপরের দিকে তাকালো। কোনো উত্তর তাদের মাথায় এলো না। কি বলবে, কিভাবে বলবে, কিছুই বুঝে উঠতে পারলো না তারা। অহনা চাপা গলায় আবার বলল, নিশিতাকে দেখে বোঝা যাচ্ছে ও খুব রেগে আছে, এখন কি হবে? তারপর সিদ্ধান্তের সুরে বলল, চল তাড়াতাড়ি গিয়ে দেখে আসি আসলে কি হয়েছে। আর ঠিক এই মুহূর্তেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর দিকে মোড় নিতে চলেছে। এর মাঝে হঠাৎ করে যেন বজ্রপাতের মতো রাজীব এসে সামনে হাজির হলো। রাজীবকে চোখের সামনে দেখা মাত্র রিয়া আর অহনা ঠিক যেন ভূত দেখেছে। দুজনে একসাথে চমকে উঠল। মুহূর্তের মধ্যেই তাদের মুখের হাসি উধাও হয়ে হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলায় উঠে এলো। কি করবে, কি বলবে, এক মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারল না। রাজীব এক নজরে রিয়া, অহনা আর তনয়াকে একসাথে দেখে প্রচন্ড রকম অবাক হয়ে গেল। অহনাকে দেখে তার চোখে এক ফোঁটা খুশির ঝিলিক জ্বললেও সেই খুশি মুহূর্তে চাপা পড়ে গেল বিস্ময় আর রাগের নিচে। কণ্ঠটা শক্ত করে রাজীব বলল, তোরা এখানে কি করছিস রিয়া? রিয়ার বুক কেঁপে উঠল। সে মাথা নিচু করে ফেলল। কি বা বলবে, এতবার নিষেধ করার পরও যে শপিং করতে এসেছে, এই কথার কোনো যুক্তি তার কাছে নেই। রাজীব এবার কণ্ঠটা আরো ভারী করে বলল, ভাইয়া তোদের শপিং এ আসতে নিষেধ করেছিল না? একটু থেমে চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ে দিল, তাহলে কেন এসেছিস? হ্যাঁ? তার কণ্ঠে রাগের সাথে দায়িত্ববোধ স্পষ্ট। ভাইয়া তো এখন আমার সাথেই আছে। আমি এখন তাকে কি উত্তর দেব? ভাইয়া তো এখন আমার সাথেই আছে। আমি এখন তাকে কি উত্তর দেব বল? এই প্রশ্নটা যেন তিনজনের উপর একসাথে আছড়ে পড়ল। তনয়া, অহনা আর রিয়া তিনজনই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে তনয়া ধীরে বলল, আমি জানতাম না ভাইয়া নিষেধ করেছে। কণ্ঠে ছিল সরলতার অনিচ্ছাকৃত অপরাধ বোধ। জানলে আমি আসতাম না। রাজীব তৎক্ষণাৎ বলল, তুই না জানলেও রিয়া আর নিশি তো জানতো। তার চোখ একবার খুঁজতে লাগলো, নিশি কোথায়? এই একটা প্রশ্ন শুনে রিয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তার বুক ধড়াস করে উঠল। নাভিদের সাথে নিশিতাকে যদি পারিস দেখে ফেলে কি হবে, সেটা ভাবতে তার শরীর শিউরে উঠল। অহনার ভেতরে তখন ঝড়। সে মনে মনে অসহায়ের মতো দোয়া করল, আল্লাহ, আজকে আমার নিশুকে বাঁচিয়ে নিও। ওই ছেলেটার জন্যই তো সবসময় আমার নিশু ফেঁসে যায়। রিয়া তাড়াহুড়া করে প্রায় কেঁদে ফেলার মতো গলায় বলল, ভাইয়া কোথায়? ভাইয়া যেন এদিকে না আসে। ভাইয়া, তুমি প্লিজ একটু দেখো। রাজীব অবাক হয়ে বলল, কেন? তার কণ্ঠে এবার তিরস্কার। এসব করার আগে তোদের মনে ছিল না? একটু থেমে কঠিনভাবে বলল, এখন ভাইয়া আসুক, তারপর তোদের সবাইকে দেখব। রিয়ার চোখে পানি চলে এলো। সে প্রায় মিনতির সুরে বলল, না ভাইয়া প্লিজ, এইবারের মতো আমাদের ক্ষমা করে দাও। কণ্ঠ কাঁপতে কাঁপতে সে বলল, নিশিতা আমাদের সাথেই এসেছে, আর ও ওখানে নাবিদের সাথে রাগারাগি হচ্ছে। একটু থেমে ভয় নিয়ে, ভাইয়া দেখলে আবার বড় সমস্যা হবে, তুমি কিছু একটা করো, ভাইয়াকে আটকাও প্লিজ। এই কথাগুলো শুনে রাজীবের চোখের রাগটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে পিছনে ঘুরে তাকালো। দূরে নিশিতাকে নাবিদের সাথে তর্ক করতে দেখে হঠাৎ করে সেই দিনের ভয়ঙ্কর স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠল। এক মুহূর্তে রাজীব বুঝে গেল এই পরিস্থিতি আর বাড়লে সবকিছু আবার হাতের বাইরে চলে যাবে। গম্ভীর অথচ দ্রুত সিদ্ধান্ত নিয়ে বলল, আমি ভাইয়াকে আটকাচ্ছি, তোটা তাড়াতাড়ি গিয়ে নিশিকে নিয়ে আয়। কণ্ঠটা এবার কড়া। আমি আর কোনো সিক্রেট চাই না। রিয়া আর অহনা দ্রুত মাথা নাড়ালো। এক মুহূর্ত দেরি না করে তারা সামনে এগিয়ে গেল। এদিকে তনয়া পুরো ব্যাপারটাই ঠিকমতো বুঝে উঠতে পারল না। তার কাছে সবকিছু যেন হঠাৎ করে খুব জটিল হয়ে গেছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ বড় বড় করে যা ঘটছে শুধু তাই দেখছিল। আর ঠিক তখনই দূরে ফারিসের উপস্থিতি আশঙ্কা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলতে চলেছে। এতক্ষণ ধরে যা কিছু ঘটছিল সবটাই ফারিস দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল, বারবার মনে মনে বলছিল, কন্ট্রোল ফারিস, কন্ট্রোল। কিন্তু রাগের তাপে তার চোখ দুটো যেন আগুন হয়ে জ্বলছিল। চোখের শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে, মুখের গড়ন শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। হাতের পেশিগুলো এমনভাবে টানটান হয়ে উঠেছে যেন আর এক সেকেন্ড পরে কাপড় ছিঁড়ে বেরিয়ে আসবে। দুহাত শক্ত করে মুষ্টিবদ্ধ, নখগুলো তালুতে গেঁথে যাচ্ছে, তবুও সে কিছু টের পাচ্ছে না। তার চোখ দুটো এক মুহূর্তের জন্য সরেনি, একদম স্থির নিশিতার দিকেই তাকিয়ে আছে।
নাভিদের উপস্থিতি, নিশিতার রাগের কাপা মুখ, ওদের মধ্যকার দূরত্ব সবকিছু একসাথে ফারিসের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। আর পারল না, এবার আর নিজেকে কন্ট্রোল করা সম্ভব হলো না। হঠাৎ করে ফারিস তেড়ে গিয়ে নাভিদের দিকে যেন বহুদিনে জমে থাকা রাগ এই এক মুহূর্তে বিস্ফোরিত হতে চায়। রাজীব পেছনে তাকিয়ে ফারিসকে আসতে দেখে একদম ঘাবড়ে গেল। তার বুকের ভেতরটা ধ করে উঠল। এক মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাবে সে নিজেও বুঝে উঠতে পারল না। রাজীব তাড়াতাড়ি কিছু বলতে গিয়ে ফারিসের সামনে এগোতে ফারিস এক হাত তুলে তাকে থামিয়ে দিল। চোখে চোখ রেখে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে বলল, একটা কথাও শুনতে চাই না আমি। এই কণ্ঠে এমন একটা হুমকি ছিল যা শুনে বোঝা যায় আর একটা কথাও বলে পরিস্থিতি আরো খারাপ হবে। হঠাৎ করে ফারিসকে সামনে দেখে অহনা আর রিয়া ভয়ে গুটি গুটি মেরে দাঁড়িয়ে রইল। ওদের মুখে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। রিয়া ফিসফিস করে বলল, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো অহনা। কণ্ঠে কাঁপছে। এখন নিশুর কি হবে? ওকে কে বাঁচাবে? একটু থেমে নিঃশ্বাস আটকে বলল, আজকে নিশু শেষ। এই কথাটা শুনে অহনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে দাঁত চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ কর তুই রিয়া, এমনিতেই আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, তুই আবার এসব বলছিস কেন? রিয়া মুখ বন্ধ হয়ে গেল। সে আর কিছু বলল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিশিতার দিকে, ফারিসের দিকে আর আসন্ন বিপদের দিকে। এক মুহূর্তে পুরো শপিং মলের কোলাহলের মাঝেও এই জায়গাটুকু যেন নিঃশব্দ হয়ে গেছে, কারণ এখন যা ঘটবে তা আর কেউ থামাতে পারবে না। ফারিস আর এক সেকেন্ডও দেরি করল না। সে ঝাঁপিয়ে পড়ল নাভিদের দিকে। কে এক ঝটকায় নাভিদের শার্টের কলার মুঠো চেপে ধরল। চোখে চোখ রেখে দাঁত কামড়ে গর্জে উঠল, বাস্টার, তোকে আমি কতবার বলেছি নিষেধ থেকে দূরে থাকবি, ওর ধারে কাছেও যাবি না। কণ্ঠে বিষ, তুই নিজেই তোর মৃত্যু ডেকে এনেছিস। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এইবার তুই মরবি। অনেক সুযোগ দিয়েছি তোকে, কিন্তু তুই সুযোগের যোগ্যই না। হঠাৎ করে ফারিসকে সামনে দেখে নিশিতার হাত থেকে সব শপিং ব্যাগ একসাথে ফ্লোরে ছড়িয়ে পড়ল। নিশিতা হাঁ করে তাকিয়ে রইল। মুখ খুলে কোনো শব্দ বের হলো না। ভাষা হারিয়ে ফেলেছে সে। এমন ভাবে এই জায়গায় এই মুহূর্তে ফারিসকে দেখবে নিশিতা কখনো কল্পনাও করেনি। সে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কথা বলাই যেন ভুলে গেছে। আর নাভিদ এই অতর্কিত আক্রমণে নিজেকে সামলাতে পারল না। ফারিস এখানে থাকবে এই ভাবনাটাও নাভিদের মাথায় কখনো আসেনি। ফারিস এক ঝটকায় নাভিদকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠান্ডা কিন্তু হিংস্র কণ্ঠে বলল, ফাকিং বাস্টার্ড, তোকে আমি পরে দেখব। এই বলে সে ঘুরে নিশিতার হাত শক্ত করে ধরে ফেলল। নিশিতার ব্যথায় হালকা ঘুমিয়ে উঠল। আহ, ছাড়ুন ফারিস ভাই, কণ্ঠ কাঁপছে, আমার লাগছে। হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে লাগলো। ফারিস লাল হয়ে ওঠা চোখে নিশিতার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, জাস্ট শাট আপ, আর একটা কথাও বলবি না। এক মুহূর্ত থেমে ভয়ঙ্কর স্বরে, না হলে এখানেই তোকে মেরে পুঁতে ফেলবো। নিশিতা পুরোপুরি চুপসে গেল। ভয়ে শরীর শক্ত হয়ে এলো। নিশিতার হাত ধরে টানতে টানতে ফারিস হাঁটতে হাঁটতে রাজীবের দিকে তাকিয়ে বলল, ওদের নিয়ে গাড়ি করে আয়, শপিং ব্যাগগুলো রাজুর সাথে বাড়ি পাঠিয়ে দে। রাজীব আর কোনো কথা বলল না। এই মুহূর্তে ফারিসকে থামানোর সাহস তার নেই। সে চুপচাপ রাজুকে ডেকে সব শপিং ব্যাগ গাড়িতে পাঠানোর ব্যবস্থা করলো। তারপর রিয়াদের নিয়ে গাড়িতে উঠে বসলো। আর ফারিস নিশিতার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। ব্যাগ সিটে প্রায় ছুঁড়ে মারলো। নিশিতা সিটে গিয়ে আছড়ে পড়লো। ফারিস নিজের ফ্রন্ট সিটে গিয়ে বসলো। চোখে তখনও আগুন। ইঞ্জিন স্টার্ট দিল সে। একই সাথে রাজীবও তার গাড়ি স্টার্ট করলো। ফারিসের গাড়িটা আগে আগে ছুটে চলল। রাস্তায় যেন আর কোনো বাধা নেই। গাড়ির গতির সাথে সাথে ফারিসের রাগও ভয়ঙ্কর গতিতে বেড়ে চলছে। ব্যাক সিটে নিশিতা ঠিকভাবে বসতে পারল না। ধাক্কার ব্যথায় এখনো শরীরের ভেতর কাঁপছে। কষ্টে শরীরটা সামনে নিয়ে ভাঙা গলায় বলল, বিশ্বাস করুন ফারিস ভাই, আমি কিছু করিনি। একটু থেমে কাপা কণ্ঠে আবার বলল, নাভিদি হঠাৎ করে আমার সামনে এসে পড়েছিল, প্লিজ আমাকে ছেড়ে দিন ফারিস ভা। কথাটা শেষ হওয়ার আগে ফারিস হঠাৎ করে চিৎকার করে উঠল। তার কণ্ঠে এমন এক আগুন যা নিশিতার বুকের ভেতর বরফ ঢেলে দিল। দেখ নিশি, স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গর্জে উঠল সে, তুই যদি আর একবার ওই বাস্টার্ডের নাম নিস আর আমাকে ভাই বলে ডাকিস,
এক সেকেন্ডের জন্য থেমে আরো ভয়ঙ্কর স্বরে বলল, তাহলে তোকে এখনই এই চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলবো। নিশিতার নিঃশ্বাস আটকে গেল। পারিস কথা থামালো না। তার আর তার আগে ঠোঁটের কোণে হিংস্র হাসি। তোর শরীরের প্রত্যেকটা কোণাকে বোঝাবো, আমি তোর ভাই না। চল শক্ত করে বলল, আমি তোর হাজবেন্ড। এই কথার পর নিশিতার আর কোনো শব্দ বের হলো না। ভয় এসে যেন জমে গেল। গলার ভেতর দলা পাকিয়ে আসছে কান্না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। কান্না চেপে রাখতে চাইছে, কিন্তু পারছে না। মনে হচ্ছে সব কষ্ট, ভয়, অপমান একসাথে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আর ধরে রাখতে পারছে না সে। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসছে, অন্ধকারে ঘিরে ধরেছে চারপাশ। আর সামনে পারিস, তার চোখে সেই একই হিংস্রতা, সেই আগুন যা এখনো নিভে যায়নি। সে নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছে, যেন নিশিতার গায়ে হাত না ওঠে, যেন সে আরো কষ্ট না পায়। কিন্তু তার গায়ের রক্ত এখনো হচ্ছে। রাগ, অধিকার বোধ, ভয় হারানোর আতঙ্ক, সব একসাথে মাথার ভিতর বিস্ফোরিত ঘটাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে সামনে কাউকে পেলে সে কাঁচা চিবিয়ে খেত। গাড়ি ছুটছে। রাত আরো গাঢ় হচ্ছে। যারা এই যাত্রা আর এই যাত্রা এখন শুধু শুরু।